স্বামী শিষ্য সংবাদ। শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। পূর্বকাণ্ড ও উত্তরকাণ্ড। পূর্বকাণ্ড। চতুর্দশ বল্লী। স্থান বেলুড় মঠ। বর্ষ 1901 খ্রিস্টাব্দ। বিষয় স্বামীজির ইন্দ্রিয় সংযম, শিষ্য প্রেম, রন্ধন কুশলতা ও সাধারণ মেধা। রায় গুণাকর ভারতচন্দ্র ও মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে তাঁহার মতামত। স্বামীজির শরীর অসুস্থ। স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের বিশেষ অনুরোধে স্বামীজি আজ 5-7 দিন যাবৎ কবিরাজি ঔষধ খাইতেছেন। এই ঔষধে জলপান একেবারে নিষিদ্ধ। দুগ্ধমাত্র পান করিয়া তৃষ্ণা নিবারণ করিতে হইতেছে। শিষ্য প্রাতেই মঠে আসিয়াছেন। আসিবার কালে একটা রুই মাছ ঠাকুরের ভোগের জন্য আনিয়াছে। মাছ দেখিয়া স্বামী প্রেমানন্দ তাহাকে বলিলেন, আজও মাছ আনতে হয়? একে আজ রবিবার, তার উপর স্বামীজি অসুস্থ। শুধু দুধ খেয়ে আজ 5-7 দিন আছেন। শিষ্য অপ্রস্তুত হইয়া নিচে মাছ ফেলিয়া স্বামীজির পাদপদ্ম দর্শন মানসে উপরে গেল। স্বামীজি শিষ্যকে দেখিয়া সস্নেহে বলিলেন, এসেছিস? ভালোই হয়েছে, তোর কথাই ভাবছিলুম। শিষ্য বলিলেন, শুনিলাম শুধু দুগ্ধমাত্র পান করিয়া নাকি আজ 5-7 দিন আছেন। স্বামীজি বলিলেন, হ্যাঁ, নিরঞ্জনের একান্ত নির্বান্ধাতিশয়ে কবিরাজি ঔষধ খেতে হলো। ওদের কথা তো এড়াতে পারিনে। শিষ্য বলিলেন, আপনি তো ঘণ্টায় 5-6 বার জলপান করিতেন, কেমন করিয়া একেবারে উহা ত্যাগ করিলেন? স্বামীজি বলিলেন, যখন শুনলুম ওই ঔষধ খেলে জল খেতে পারবো না, তখনই দৃঢ় সংকল্প করলুম জল খাবো না। এখন আর জলের কথা মনেও আসে না। শিষ্য বলিলেন, ঔষধে রোগের উপশম হইতেছে তো? স্বামীজি বলিলেন, উপকার অপকার জানি নে, গুরু ভাইদের আজ্ঞা পালন করে যাচ্ছি। শিষ্য বলিলেন, দেশি কবিরাজি ঔষধ বোধ হয় আমাদের শরীরের পক্ষে সমধিক উপযোগী। স্বামীজি বলিলেন, আমার মত কিন্তু একজন সায়েন্টিফিক চিকিৎসকের হাতে মরাও ভালো। লেম্যান, যারা বর্তমান সায়েন্সের কিছুই জানে না, কেবল সেকেলে পাঁজি পুঁথির দোহাই দিয়ে অন্ধকারে ঢিল ছুঁড়ছে, তারা যদি 2-4টে রোগী আরাম করেও থাকে, তবু তাদের হাতে আরোগ্য লাভ আশা করা কিছু নয়। এইরূপ কথাবার্তা চলিয়াছে। এমন সময় স্বামী প্রেমানন্দ স্বামীজির কাছে আসিয়া বলিলেন যে, শিষ্য একটা বড় মাছ ঠাকুরের ভোগের জন্য আনিয়াছে, কিন্তু আজ রবিবার, কি করা যাইবে? স্বামীজি বলিলেন, চল, কেমন মাছ দেখব। অনন্তর স্বামীজি একটা গরম জামা পরিলেন ও দীর্ঘ একগাছা যষ্টি হাতে লইয়া ধীরে ধীরে নিচের তলায় আসিলেন। মাছ দেখিয়া স্বামীজি আনন্দ প্রকাশ করিয়া বলিলেন, আজই উত্তম করে মাছ রেঁধে ঠাকুরকে ভোগ দে। শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে অবস্থানকালে কালীমাতার প্রসাদী মাছ মাংস রবিবারে খাইতেন না, সেজন্য মঠে রবিবারে ঠাকুরকে মাছ ভোগ দেওয়া হইত না। স্বামী প্রেমানন্দ ওই কথা স্মরণ করাইয়া তাহাকে বলিলেন, রবিবারে ঠাকুরকে মাছ দেওয়া হয় না যে। তদুত্তরে স্বামীজি বলিলেন, ভক্তের আনিত দ্রব্যে শনিবার রবিবার নেই, ভোগ দিগে যা। স্বামী প্রেমানন্দ আর ওজোর আপত্তি না করিয়া স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিলেন এবং সেদিন রবিবার সত্ত্বেও ঠাকুরকে মৎস্যভোগ দেওয়া স্থির হইল। মাছ কাটা হইলে ঠাকুরের ভোগের জন্য অগ্রভাগ রাখিয়া দিয়া স্বামীজি ইংরেজি ধরনের রাঁধিবেন বলিয়া কতকটা মাছ নিজে চাহিয়া লইলেন এবং আগুনের তাতে পিপাসার বৃদ্ধি হইবে বলিয়া মঠের সকলে রাঁধিবার সংকল্প ত্যাগ করিতে অনুরোধ করিলেও কোনো কথা না শুনিয়া দুধ, ভার্মিসেলি, দধি প্রভৃতি দিয়া 4-5 প্রকারে ওই মাছ রাঁধিয়া ফেলিলেন। প্রসাদ পাইবার পর স্বামীজি ওই সকল মাছের তরকারি আনিয়া শিষ্যকে বলিলেন, বাঙাল মৎস্যপ্রিয়,
দেখ দেখি কেমন রান্না হয়েছে। ওই কথা বলিয়া তিনি ওই সকল ব্যঞ্জনের বিন্দু বিন্দু মাত্র নিজে গ্রহণ করিয়া শিষ্যকে স্বয়ং পরিবেশন করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে স্বামীজি জিজ্ঞাসা করিলেন, কেমন হয়েছে? শিষ্য বলিল, এমন কখনো খাই নাই। তাহার প্রতি স্বামীজির অপার দয়ার কথা স্মরণ করিয়াই তখন তাহার প্রাণ পূর্ণ। ভার্মিসেলি শিষ্য ইহজন্মে খায় নাই। ইহা কি পদার্থ জানিবার জন্য জিজ্ঞাসা করায় স্বামীজি বলিলেন, ওগুলি বিলিতি কেঁচো, আমি লন্ডন থেকে শুকিয়ে এনেছি। মঠের সন্ন্যাসীগণ সকলে হাসিয়া উঠিলেন। শিষ্য রহস্য বুঝিতে না পারিয়া অপ্রতিভ হইয়া বসিয়া রহিল। কবিরাজি ঔষধের কঠোর নিয়ম পালন করিতে যাইয়া স্বামীজির এখন আহার নাই এবং নিদ্রাদেবী তাহাকে বহুকাল হইল একরূপ ত্যাগই করিয়াছেন। কিন্তু এই অনাহার অনিদ্রাতেও স্বামীজির শ্রমের বিরাম নাই। কয়েকদিন হইল মঠে নূতন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ক্রয় করা হইয়াছে। নূতন ঝকঝকে বইগুলি দেখিয়া শিষ্য স্বামীজিকে বলিল, এত বই এক জীবনে পড়া দুর্ঘট। শিষ্য তখনও জানে না যে স্বামীজি ওই বইগুলির 10 খণ্ড ইতোমধ্যে পড়িয়া শেষ করিয়া একাদশ খণ্ডখানি পড়িতে আরম্ভ করিয়াছেন। স্বামীজি বলিলেন, কি বলছিস? এই 10খানি বই থেকে আমার যা ইচ্ছা জিজ্ঞেস কর, সব বলে দেব। শিষ্য অবাক হইয়া জিজ্ঞাসা করিল, আপনি কি এই বইগুলি সব পড়িয়াছেন? স্বামীজি বলিলেন, না পড়লে কি বলছি? অনন্তর স্বামীজির আদেশ পাইয়া শিষ্য ওই সকল পুস্তক হইতে বাছিয়া বাছিয়া কঠিন কঠিন বিষয় সকল জিজ্ঞাসা করিতে লাগিল। আশ্চর্যের বিষয়, স্বামীজি ওই বিষয়গুলির পুস্তকে নিবদ্ধ মর্ম তো বলিলেনই, তাহার উপর স্থানে স্থানে ওই পুস্তকের ভাষা পর্যন্ত উদ্ধৃত করিয়া বলিতে লাগিলেন। শিষ্য ওই বৃহৎ 10 খণ্ড পুস্তকের প্রত্যেকখানি হইতেই 2-1টি বিষয় জিজ্ঞাসা করিল এবং স্বামীজির অসাধারণ ধী ও স্মৃতিশক্তি দেখিয়া অবাক হইয়া বইগুলি তুলিয়া রাখিয়া বলিল, ইহা মানুষের শক্তি নয়। স্বামীজি বলিলেন, দেখলি, একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায়। শ্রুতিধর স্মৃতিধর হয়। এই ব্রহ্মচর্যের অভাবেই আমাদের দেশের সব ধ্বংস হয়ে গেল। শিষ্য বলিলেন, আপনি যাহাই বলুন মহাশয়, কেবল ব্রহ্মচর্য রক্ষার ফলে এরূপ অমানসিক শক্তি কখনোই স্ফুরণ সম্ভবে না। আরও কিছু চাই। উত্তরে স্বামীজি আর কিছু বলিলেন না। অনন্তর স্বামীজি সর্বদর্শনের কঠিন বিষয় সকলের বিচার ও সিদ্ধান্তগুলি শিষ্যকে বলিতে লাগিলেন। অন্তরে অন্তরে ওই সিদ্ধান্তগুলি প্রবেশ করাইয়া দিবার জন্যই যেন আজ তিনি ওইগুলি ঐরূপ বিশদভাবে তাহাকে বুঝাইতে লাগিলেন। এইরূপ কথাবার্তা চলিয়াছে। এমন সময় স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির ঘরে প্রবেশ করিয়া শিষ্যকে বলিলেন, তুই তো বেশ, স্বামীজির অসুস্থ শরীর, কোথায় গল্প স্বল্প করে স্বামীজির মন প্রফুল্ল রাখবি, তা না তুই কিনা ওইসব জটিল কথা তুলে স্বামীজিকে বকাচ্ছিস। শিষ্য অপ্রস্তুত হইয়া আপনার ভ্রম বুঝিতে পারিল। কিন্তু স্বামীজি ব্রহ্মানন্দ মহারাজকে বলিলেন, নে দেখে দে তোদের কবিরাজি নিয়ম ফিয়ম। এরা আমার সন্তান, এদের সদুপদেশ দিতে দিতে আমার দেহটা যায় তো বয়ে গেল। শিষ্য কিন্তু অতঃপর আর কোনো দার্শনিক প্রশ্ন না করিয়া বাঙাল দেশীয় কথা লইয়া হাসি তামাশা করিতে লাগিল। স্বামীজিও শিষ্যের সঙ্গে রঙ্গ রহস্যে যোগ দিলেন। কিছুকাল এইরূপে কাটিবার পর বঙ্গ সাহিত্যে ভারতচন্দ্রের স্থান সম্বন্ধে প্রসঙ্গ উঠিল। ওই বিষয়ের অল্প স্বল্প যাহা মনে আছে তাহাই এখানে দিতেছি। প্রথম হইতে স্বামীজি ভারতচন্দ্রকে লইয়া নানা ঠাট্টা তামাশা আরম্ভ করিলেন এবং তখনকার সামাজিক আচার ব্যবহার বিবাহ সংস্কারাদি লইয়াও নানারূপ ব্যঙ্গ করিতে লাগিলেন এবং সমাজে বাল্যবিবাহ প্রচলন সমর্থনকারী ভারতচন্দ্রের কুরুচি ও অশ্লীলতাপূর্ণ কাব্যাদি বঙ্গদেশ ভিন্ন অন্য কোনো দেশের সভ্য সমাজে প্রশ্রয় পায় নাই বলিয়া অভিমত প্রকাশ করিলেন।
বলিলেন, ছেলেদের হাতে ওইসব বই যাতে না পড়ে তাই করা উচিত। পরে মাইকেল মধুসূদন দত্তের কথা তুলিয়া বলিলেন, ওই একটা অদ্ভুত জিনিয়াস তোদের দেশে জন্মেছিল। মেঘনাদ বধের মতো দ্বিতীয় বাংলা কাব্য বাংলা ভাষাতে তো নাই। সমগ্র ইউরোপেও অমন একখানি কাব্য ইদানিং পাওয়া দুর্লভ। শিষ্য বলিল, কিন্তু মহাশয়, মাইকেল বড়ই শব্দাড়ম্বর প্রিয় ছিলেন বলিয়া বোধ হয়। স্বামীজি বলিলেন, তোদের দেশে কেউ একটা কিছু নতুন করলেই তোরা তাকে তাড়া করিস। আগে ভালো করে দেখ লোকটা কি বলছে, তা না যা কিছু আগেকার মতো না হলো অমনি দেশের লোক তার পিছু লাগলো। এই মেঘনাদ বধ কাব্য যা তোদের বাংলা ভাষার মুকুটমণি, তাকে অপদস্থ করতে কিনা ছুঁচো বধ কাব্য লেখা হলো। তা যত পারিস লেখ না, তাতে কি? সেই মেঘনাদ বধ কাব্য এখনো হিমাচলের ন্যায় অটলভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু তার খুঁত ধরতেই যাঁরা ব্যস্ত ছিলেন, সেই ক্রিটিকদের মত ও লেখাগুলো কোথায় ভেসে গেছে। মাইকেল নতুন ছন্দে ওজস্বিনী ভাষায় যে কাব্য লিখে গেছেন, তা সাধারণে কি বুঝবে? এই যে জিসি কেমন নতুন ছন্দে কত চমৎকার চমৎকার বই আজকাল লিখছে, তা নিয়েও তোদের অতিবুদ্ধি পণ্ডিতগণ কত ক্রিটিসাইজ করছে, দোষ ধরছে। জিসি কি তাতে ভ্রুক্ষেপ করে? পরে লোকে ওই সকল পুস্তক অ্যাপ্রিসিয়েট করবে। এইরূপে মাইকেলের কথা হইতে তিনি বলিলেন, যা নিচে লাইব্রেরি থেকে মেঘনাদ বধ কাব্যখানা নিয়ে আয়। শিষ্য মঠের লাইব্রেরি থেকে মেঘনাদ বধ কাব্য লইয়া আসিলে বলিলেন, পড় দেখি কেমন পড়তে জানিস। শিষ্য বই খুলিয়া প্রথম স্বর্গের খানিকটা সাধ্যমতো পড়িতে লাগিল। কিন্তু পড়া স্বামীজির মনোমতো না হওয়ায় তিনি ওই অংশটি পড়িয়া দেখাইয়া শিষ্যকে পুনরায় উহা পড়িতে বলিলেন। শিষ্য এবার অনেকটা কৃতকার্য হইল দেখিয়া প্রসন্ন মুখে জিজ্ঞাসা করিলেন, বল দেখি এ কাব্যের কোন অংশটি সর্বোৎকৃষ্ট? শিষ্য কিছুই না বলিতে পারিয়া নির্বাক হইয়া রহিয়াছে দেখিয়া স্বামীজি বলিলেন, যেখানে ইন্দ্রজিৎ যুদ্ধে নিহত হয়েছে, মন্দোদরী শোকে মুহ্যমানা হয়ে রাবণকে যুদ্ধে যেতে নিষেধ করছে, কিন্তু রাবণ পুত্রশোক মন থেকে জোর করে ঠেলে ফেলে মহাবীরের ন্যায় যুদ্ধে কৃতসংকল্প, প্রতিহিংসা ও ক্রোধানলে স্ত্রী পুত্র সব ভুলে যুদ্ধের জন্য বহির্গমন উন্মুখ, সেই স্থান হচ্ছে কাব্যের শ্রেষ্ঠ কল্পনা। যা হবার হোকগে, আমার কর্তব্য আমি ভুলব না, এতে দুনিয়া থাক আর যাক, এই হচ্ছে মহাবীরের বাক্য। মাইকেল সেইভাবে অনুপ্রাণিত হয়ে কাব্যের ওই অংশ লিখেছিলেন। এই বলিয়া স্বামীজি সে অংশ বাহির করিয়া পড়িতে লাগিলেন। স্বামীজির সেই বীর দর্পোদ্যোতক পঠনভঙ্গি আজও শিষ্যের হৃদয়ে জ্বলন্ত জাগরুক রহিয়াছে।